একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ। ক্ষমতার অলিন্দে কখন যে প্রবল মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয় তা হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটিও আগে থেকে বিন্দুমাত্র আঁচ করতে পারেন না। দৃশ্যত চারপাশটা অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক মনে হলেও ক্ষমতার পর্দার আড়ালে প্রতিনিয়ত তৈরি হতে থাকে এমন এক চরম ও নির্মম সমীকরণ যা মুহূর্তের মধ্যে পাল্টে দেয় পুরো রাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যপট। ঠিক এমনই এক অভাবনীয় ও শ্বাসরুদ্ধকর রাজনৈতিক ঝড়ের সাক্ষী হল দেশের সাধারণ মানুষ এবং রাজনীতির সচেতন মহল, যেখানে ক্ষমতার অন্যতম শীর্ষবিন্দুতে থাকা প্রবল পরাক্রমশালী এক মন্ত্রীকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো তার দোর্দণ্ড প্রতাপশালী আসন থেকে, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একসময় হয়ে উঠেছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মুখ এবং নীতি নির্ধারক। সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অত্যন্ত সুকৌশলে সরিয়ে দেওয়া হলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বা এলজিআরডি মন্ত্রণালয়ে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে সবচেয়ে সংবেদনশীল ও হট সিটে বসানো হলো তৎকালীন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর যার প্রশাসনিক প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন নতুন রাজনৈতিক বাস্তবতায় দলের শীর্ষ নেতৃত্বের পর তিনিই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই সালাউদ্দিন আহমেদকে কেন এভাবে ডানা ছেটে দেওয়া হলো? কেন তাকে এমন একটি মন্ত্রণালয়ে পাঠানো হলো যেখানে ক্ষমতার দাপট তুলনামূলকভাবে অনেক কম? দেশের চলমান রাজনীতিতে শীর্ষ নেতৃত্বের এই মাস্টার স্ট্রোক এবং এক সময়ের প্রতাপশালী নেতার অভাবনীয় পতনের পেছনের সমস্ত অজানা সমীকরণ নিয়ে সাজানো হয়েছে আজকের এই রোমাঞ্চকর রাজনৈতিক উপাখ্যান। এই চরম নাটকীয়তার সূচনা ঘটে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে। দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে প্রবীণ ও বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই মন্ত্রিসভায় একটি বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছিল। যেহেতু তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন, তাই রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই তার আগের পদটি শূন্য হয়ে যায়। আর ঠিক এই শূন্যতার সুযোগটি অত্যন্ত প্রজ্ঞার সাথে কাজে লাগালেন সরকার প্রধান। শূন্য হওয়া এলজিআরডি মন্ত্রণালয়ের বিশাল দায়িত্ব তিনি অত্যন্ত সুকৌশলে তুলে দিলেন সালাউদ্দিন আহমেদের কাঁধে। আর সালাউদ্দিনের ছেড়ে দেওয়া দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির উপর। সাধারণ মানুষের কাছে কাগজে কলমে এটি একটি সাধারণ প্রশাসনিক দপ্তর পুনর্বর্তন বা রুটিন ওয়ার্ক মনে হলেও রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা খুব ভালো করেই জানেন এটি কোনো সাধারণ রদবদল নয়, বরং এটি হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চরম প্রশাসনিক ব্যর্থতার এক বিশাল আমলনামার চূড়ান্ত ফলাফল। গণঅভ্যুত্থানের পর যখন নতুন সরকার গঠিত হয় তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পদে সালাউদ্দিন আহমেদকে বসানো নিয়ে দলের ভেতরেই এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল। অসংখ্য ত্যাগী, বর্ষিয়ান এবং চরম দুঃসময় রাজপথে থেকে দলের হাল ধরে রাখা নেতারা যখন ক্ষমতার সমীকরণে অনেকটাই কোণঠাসা অবস্থায় ছিলেন, তখন দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করা একজন নেতাকে এই শীর্ষপদ উপহার দেওয়াটা তৃণমূলের অনেকেই মন থেকে মেনে নিতে পারেননি। তারপরও দেশের আপামর মানুষের একটি প্রবল প্রত্যাশা ছিল হয়তো তিনি তার প্রশাসনিক দক্ষতা ও কঠোর কাজের মাধ্যমে এই পদপ্রাপ্তির যৌক্তিকতা প্রমাণ করবেন। কিন্তু বাস্তবের মাটিতে ঘটল ঠিক তার উল্টোটি। বিগত কয়েক মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি তো হয়নি, বরং সব যেন কেবল অবনতির দিকেই ধাবিত হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশব্যাপী ছড়িয়ে পড়ার চাঁদাবাজি বন্ধ করা এবং পেশাদার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা। পুলিশ প্রশাসনকে দিয়ে চাঁদাবাজদের তালিকা তৈরি এবং দেশব্যাপী বিশেষ অভিযানের বড় বড় ঘোষণা দেওয়া হলেও সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা এর কোনো বাস্তব সুফল পায়নি। বরং অভিযোগ ওঠে নতুন করে একদল সুবিধাবাদী দেশ জুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের রামরাজত্ব কায়েম করেছে, অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার গালবরা বুলি আওড়ানো হয়েছে। একটি হত্যাকাণ্ডের পর আসামি গ্রেফতারের চেয়ে সেই হত্যাকাণ্ডটি যেন ঘটতেই না পারে সেই নিরাপদ পরিবেশ তৈরি করাই ছিল প্রধান কাজ। কিন্তু পুলিশ প্রশাসনের উপর তিনি কোনো কার্যকর নিয়ন্ত্রণ বা চেইন অব কমান্ড প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হন। এই ব্যর্থতাগুলো সরকারের শীর্ষ নেতৃত্বের তীক্ষ্ণ নজর এড়ায়নি। এই রদবদলের মাধ্যমে পুরো রাজনৈতিক অঙ্গনে এক কঠোর বার্তা দেওয়া হলো যে রাষ্ট্রের প্রয়োজনে কেউ অপরিহার্য নয়, জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তাকে সরে যেতেই হবে। সালাউদ্দিন আহমেদের এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে।
বিগত 15 বছরে দেশের প্রশাসনিক কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে যে ডিপ স্টেট বা অদৃশ্য ক্ষমতা বলয় তৈরি হয়েছিল তা ভাঙার ক্ষেত্রে সালাউদ্দিন ছিলেন চরমভাবে ব্যর্থ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় বসে তিনি পুরো কাঠামোর সাথে আপোষ করে চলছিলেন কিনা সেই প্রশ্ন এখন জোরালোভাবে উঠতে শুরু করেছে। তারেক রহমান এই রদবদলের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে দলের শীর্ষ পদে থেকেও যদি কেউ প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙে নিজস্ব বলয় তৈরির চেষ্টা করেন বা অতীতের বিতর্কিত ছায়ে আটকে থাকেন তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তবে সালাউদ্দিন আহমেদের এই পতনের পেছনে কেবলমাত্র অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতাই একমাত্র কারণ নয়। এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক ভূরাজনীতির এক বিশাল ও চাঞ্চল্যকর বিতর্ক। ভারতের এক বর্ষিয়ান সাংবাদিক একটি ভিডিওর বার্তার মাধ্যমে সালাউদ্দিনের অতীত নিয়ে চরম বিস্ফোরক কিছু তথ্য জনসম্মুখে নিয়ে আসেন, যা দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করে। ওই ভারতীয় সাংবাদিক সাবেক এই মন্ত্রীর বর্তমান ভারত বিরোধী করা অবস্থানের তীব্র সমালোচনা করে তার অতীতের এক গভীর গোপন অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেন। সাংবাদিক অত্যন্ত স্পষ্ট ভাষায় দাবি করেন যে সালাউদ্দিন আহমেদ যখন ভারতে অবস্থান করছিলেন তখন তিনি দেশে ফেরার ভয়ে রীতিমতো আতঙ্কিত ছিলেন। তিনি আরও অভিযোগ করেন যে সালাউদ্দিন যে সময় পূর্ববর্তী সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রাণ হারানোর ভয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে রীতিমতো কাকুতি মিনতি করেছিলেন যাতে তাকে কোনোভাবেই সে সময় বাংলাদেশে ফেরত পাঠানো না হয়। এমনকি নিজের জীবন বাঁচাতে গিয়ে তৎকালীন এক শীর্ষ ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার দ্বারস্থ হয়ে চরম অসহায়ত্ব প্রকাশ করেছিলেন বলে ওই সাংবাদিক তার বার্তায় উল্লেখ করেন। যে মানুষটি আজ দেশের অন্যতম প্রধান নীতি নির্ধারক হিসেবে ক্যামেরার সামনে হুঙ্কার ছাড়ছিলেন, তিনি নিজের প্রাণ বাঁচাতে বিদেশি গোয়েন্দাদের কাছে এমন আত্মসমর্পণ করেছিলেন। এই অভিযোগ যদি বিন্দুমাত্র সত্যি হয় তবে তার দেশের সার্বভৌমত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গার জন্য কতটা হুমকি স্বরূপ ছিল তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। সুবীর ভৌমিকের এই বিস্ফোরক মন্তব্যের পর তৃণমূল পর্যায়ের সাধারণ কর্মী ও দেশপ্রেমিক জনতার মধ্যে যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল তা প্রশমিত করতে এই প্রশাসনিক রদবদল ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। সাধারণ মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী একসময় বিদেশি গোয়েন্দাদের কাছে এতটা অসহায় ছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে নতুন বাংলাদেশে পররাষ্ট্রনীতি বা রাষ্ট্র পরিচালনায় বিদেশি কোনো শক্তির তোষণ বা প্রভাব আর বিন্দুমাত্র সহ্য করা হবে না। একদিকে দেশের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ও ধারাবাহিক ব্যর্থতা, অন্যদিকে বিদেশি গোয়েন্দাদের সাথে অতীতের এমন আতাতের চাঞ্চল্যকর অভিযোগ, সব মিলিয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর আমলনামা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে তাকে এই শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া ছাড়া সরকার প্রধানের সামনে আর কোনো যৌক্তিক বিকল্প খোলা ছিল না। ক্ষমতার এই নিষ্ঠুর খেলায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া শহীদ উদ্দিন চৌধুরী এনি কি পারবেন এই ঘোলাটে পরিস্থিতির পরিবর্তন করতে? পানি সম্পদ মন্ত্রণালয় থেকে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল ও কণ্টকাকীর্ণ জায়গায় আসা এনির সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমেদ পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে এবং দেশব্যাপী গজিয়ে ওঠা চাঁদাবাজদের সিন্ডিকেট ভাঙতে যেভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, নতুন মন্ত্রীকে এখন ঠিক সেই অসমাপ্ত কাজগুলি সফল করে দেখাতে হবে। অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী এনির জন্য এটি কেবল একটি পদপ্রাপ্তি নয়, বরং এক বিরাট রাজনৈতিক অগ্নি পরীক্ষা। তাকে এখন প্রমাণ করতে হবে যে তিনি কেবল একজন দাপুটে নেতাই নন, বরং একজন তীক্ষ্ণ ও দক্ষ প্রশাসক। পুলিশ বাহিনীকে রাজনীতিকরণের করাল গ্রাস থেকে পুরোপুরি মুক্ত করে জনগণের প্রকৃত সেবকে পরিণত করার যে গুরুদায়িত্ব তার কাঁধে বর্তেছে তা পালনের সামান্যতম বিচ্যুতিও তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হুমকি স্বরূপ হতে পারে। তিনি কি পারবেন সাধারণ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে একটি শতভাগ পেশাদার পুলিশ বাহিনী ও নিরাপদ পরিবেশ উপহার দিতে, নাকি ক্ষমতার এই বিশাল চাপে তিনিও হারিয়ে যাবেন পূর্বসূরীদের ব্যর্থতার দীর্ঘ তালিকায়? ক্ষমতার এই জটিল সমীকরণ এবং বাংলাদেশের রাজনীতির প্রতিটি বাকবদলের নিখুঁত বিশ্লেষণ আপনার কাছে কেমন লাগছে তা কমেন্ট বক্সে লিখে জানান। দেশের নিরাপত্তা ও ভূরাজনীতির ভেতরের গোপন সব খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। দেখা হবে আগামী পর্বে রাজনীতির নতুন কোনো রহস্য উন্মোচনে।